Dacryocystitis can be divided into two parts. কি হতে পারে? Yes, congenital and acquired by adult onset. So this adult onset by acquired can again be divided into two parts. Kiki? One is acute and other is chronic. So first we will deal with congenital dacryocystitis. Now congenital dacryocystitis নামটা যদিও congenital মানে it is from birth, but the inflammation of the sac is basically is not starting from birth. ঠিক আছে, তাহলে from birth কি প্রবলেম হচ্ছে, কি রকম ছিল তাহলে আমাদের ল্যাক্রিমালের অ্যাপারেটাসের? এটা গ্ল্যান্ডটা ছিল কোথায় ছিল? সুপেরিয়র টেম্পোরাল পার্ট অফ দ্য অরবিট, রাইট? দুটো পার্ট ছিল, একটা অরবাইটাল পার্ট ছিল, কিছুটা প্যালপেব্রাল পার্ট ছিল যেটা আইলিডেও থাকে, রাইট? সো এখান থেকে ডাক্টস গুলো যাচ্ছিল, এখানে কি ছিল? দুটো পাংটা। সো পাংটাতে এখানে টিয়ার ফ্লুইম, এখানে কি তৈরি হচ্ছিল? মার্জিনাল টিয়ার স্ট্রিপ, তাই তো? মার্জিনাল টিয়ার স্ট্রিপ সেখান থেকে যাচ্ছিল এই পাংটায়, সেখান থেকে এখানে কি হচ্ছিল? ক্যানালিকিউলাস, it was joining to form common canaliculi. This was the sac and it was leading to NLD. এখানে একটা কি ভালভ ছিল? valve of Hassner. আর এখানে কি একটা ভালভ ছিল? yes, valve of Rosenmuller. সো বাচ্চাদের যেটা হয় congenital dacryocystitis পরে হয়, যেটা হয় ওদের congenital stasis of NLD তে, NLD তে একটা ব্লকেজ থাকে। nasolacrimal duct is basically a bony canal যেটা আমাদের নাকের মধ্যে দিয়ে গিয়ে inferior meatus ওপেন করছে। সো বেসিক্যালি এটা কি হয়, ফার্স্টে যখন অ্যাট বার্থের সময় বা যখন আমাদের প্রিন্যাটাল মানে থাকে স্টেজে, তখন মেমব্রেনাস কিছু থাকে, মেমব্রেনস গুলো আস্তে আস্তে ওপেন করে করে ক্যানালাইজেশন হয়, দেন ইট ফর্মস আ লুমেন, ঠিক আছে? কিন্তু এর ক্ষেত্রে কি হয়, ইন কেস অফ কনজেনাইটাল এনএলডি ব্লকেজ বলি আমরা এই জন্য, অ্যাকচুয়াল টার্ম ইজ কনজেনাইটাল এনএলডি অবস্ট্রাকশন, কনজেনাইটাল ড্যাক্রোসিস্টাইটিস থেকে সেখান থেকে তারপরে হয়, ঠিক আছে? সো এখানে এই যে এনএলডিটা রয়েছে, এখানে কিছু মেমব্রেনাস অবস্ট্রাকশন হয়ে থাকে, ঠিক আছে? পার্শিয়াল ক্যানালাইজেশন বলে, বা নন ক্যানালাইজেশন বা পার্শিয়াল ক্যানালাইজেশন বা মেমব্রেনাস অবস্ট্রাকশন অফ nasolacrimal duct at the level of this valve of Hassner. তার জন্য কি হবে? টিয়ার যেতে পারবে না, এখানে ফ্লুইড গুলো জমতে থাকবে, স্ট্যাসিস হবে, এবং এখানে যদি স্ট্যাসিস হতে থাকে কি হবে? ইনফ্লামেশন অফ দ্য স্যাক হবে, ঠিক আছে? সো নর্মাল টিয়ার প্রোডাকশন আমাদের কবে থেকে শুরু হয়? বাচ্চা ছোটবেলায় কাঁদে না, জন্মের পরে কত উইকস বলেছিলাম এক্স্যাক্টলি? হ্যাঁ বল, 6 উইকস, ঠিক আছে? জেনারেলি ওয়াটারিংটা 6 উইকস পরে হয়, কিন্তু যদি তার আগে শুরু হয় জল ওয়াটারিং দেখতে পাচ্ছি অল্প বিস্তর হচ্ছে, দ্যাট ইজ নট নর্মাল, ঠিক আছে? তাহলে বুঝতে হবে অল্প তো টিয়ার থাকে কিন্তু সেটা বেরোয় না, সিক্রিশন পুরোটা হয় না। কিন্তু যদি দেখি যে টিয়ার ওর জল ওয়াটারিং হচ্ছে একটা বাচ্চার, মানে ওর কোথাও অবস্ট্রাকশন হচ্ছে, সেই জন্যই ওয়াটারটা বেরোচ্ছে, ঠিক আছে? বা কনজেনাইটাল একটা বাচ্চার জল বেরোচ্ছে চোখ থেকে, কি কি কারণে হতে পারে? এটা বাদে একটা বাচ্চা চোখ দিয়ে জল বেরোচ্ছে, কি কি কারণে হতে পারে? জন্মি আর ফরেন বডি কোত্থেকে পাবে ও? ইনফেকশন। বাচ্চাদের কি ইনফেকশন হয়? একটা নিওনেটসের একটা খুব টার্ম আছে, অপথ্যালমিয়া নিওনেটোরাম, ঠিক আছে? তার জন্য একটা ওয়াটারিং হয়। আর কি কারণে ওয়াটারিং হয় জন্মেই? হতে পারে ওয়াটারিং কনজেনিটালি, বুপথ্যালমোস, কনজেনিটাল গ্লকোমা, বুল লাইক আইজ হবে, ওয়াটারিং হবে, এটা ওগুলো কারণ হবে, ঠিক আছে? সো এখানে কি দিয়েছে দেখো, এটাকে কনজেনিটাল ইনফ্লামেশন অফ ল্যাক্রিমাল স্যাক ড্যাক্রোসিস্টাইস নিওনেটোরাম বলে। সো এপিফোরা তো হবেই, এপিফোরা মানে অবস্ট্রাকশন হয়েছে এনএলডি তে, সো ইট উইল কজ এপিফোরা। অনেক সময় আমরা সোয়েলিং অন দ্য স্যাক পাবো, অ্যান্ড আমরা যদি রিগার্জিটেশন টেস্ট করি, মানে জাস্ট এখানে প্রেস করি এখানটা, যেহেতু এনএলডি তে ব্লকেজ। রপ্লাসের ফুল ফর্ম কি ছিল? Roplus. What was the full form of Roplus? Regurgitation on
আমি যদি পড়াই আর তোরা যদি সেটা নাই মনে রাখতে পারিস এক সপ্তাহের মধ্যেও, তাহলে তো পড়িয়ে লাভ নেই। এতগুলো সাবজেক্টের মধ্যে তো আলাদা করে এগুলো আর পড়তে পারবি না লেকচারে যদি না শুনিস তো। রিগার্জিটেশন অন প্রেশার ওভার ল্যাক্রিমাল স্যাক। সো কোথায় প্রেশারটা দিচ্ছিলাম আমরা? ওভার মিডিয়াল টু মিডিয়াল ক্যান্থাস, স্যাকটা এদিকে থাকে। সো আমি কি বলেছিলাম, যদি কারোর র প্লাস পজিটিভ হয়, সো অবভিয়াস ব্লকেজ কোথায় ইন্ডিকেট করছে? ডিস্টাল টু ল্যাক্রিমাল স্যাক, মানে স্যাকের দূরে এখানে কোথাও এনএলডি লেভেলে ব্লকেজ হয়েছে, সেজন্য এখানে চিপচি জল বেরোচ্ছে, বলেছিলাম, এটা মনে পড়ছে? সো এই ক্ষেত্রেও যেহেতু একটা বাচ্চাটার ক্ষেত্রে এনএলডি তে ব্লকেজ হয়েছে, এনএলডি তে মেমব্রেনাস অবস্ট্রাকশন হয়েছে বা হোয়াট এভার মেবি দ্য রিজন, সেই জন্য কি হবে, রিগার্জিটেশন মানে প্রেশার যখন আমি অ্যাপ্লাই করছি পুরুলেন্ট ডিসচার্জ রিগার্জিটেট করছে, ঠিক আছে? সো এপিফোরা হবে, রিগার্জিটেশন টেস্ট হবে, এবং যেহেতু ইট ইজ ড্যাক্রিওসিস্টাইটিস মানে ইনফ্লামেশন হয়েছে, সো দেয়ার উইল বি আ সোয়েলিং। সোয়েলিং হয়তো ইমিডিয়েট পাবো না, কদিন পর থেকে যখন আরো ইনফেকশন হতে থাকবে সোয়েলিংটা এভিডেন্ট হবে, ঠিক আছে? নাও ম্যাসাজ, এই যে এখানে ট্রিটমেন্টটা ইজ ইম্পর্টেন্ট। একটা বাচ্চার ধর ড্যাক্রিওসিস্টাইটিস হলো, ঠিক আছে? সো হাউ উইল ইউ ম্যানেজ? আচ্ছা, মেইনলি কোন অর্গানিজমস গুলো করে ইনফেকশন বাচ্চাদের? স্ট্যাফ আর কি কি আছে বল, মাইক্রোবায়োলজিতে আর কি কি অর্গানিজম আছে? স্ট্যাফ, স্ট্রেপ, নিউমো, হেমোফিলাস, ঠিক আছে? সো মেন মেন অর্গানিজমস গুলো এগুলোই ইনফেকশন করে ল্যাক্রিমাল স্যাক এরিয়ায়। সো একটা বাচ্চা যখন এখানে এলো, আমাকে দেখতে হবে যে ওর এজটা কি লেস দেন 1 ইয়ার না মোর দেন 1 ইয়ার। কনজেনাইটাল বলছি তো ওর তো বেসিক্যালি ও 1-2 মাস থেকেই বাড়ির লোক নিয়ে আসবে জল পড়ছে বলে, ঠিক আছে? এবং ইট উইল ওয়াটারিং থেকেও যেটা হয় পুরুলেন্ট ডিসচার্জ হচ্ছে, কারণ রিপিটেড একটা ইনফেকশন হয়ে যাচ্ছে ডিউ টু স্ট্যাসিস অফ সিক্রিয়েশন। সো ইট উইল, এটা মানে চোখ জুড়ে যাচ্ছে, ডিসচার্জ হচ্ছে, এই প্রবলেমস গুলো তার সাথে হতে থাকবে, ঠিক আছে? সো মেন ট্রিটমেন্ট অফ congenital dacryocystitis বলবো না, বাট congenital NLD obstruction is massage over lacrimal sac, ঠিক আছে? সো কি ম্যাসাজটার নাম জানা আছে? এই ম্যাসাজটার নাম হচ্ছে, তাহলে বেসিক্যালি যদি লেস দেন 1 ইয়ার থাকে, মানে 1 বছর তখনও হয়নি বাচ্চাটার, আমরা সবসময়তেই বলবো টু গিভ হাইড্রোস্ট্যাটিক ম্যাসাজ, which is also known as Kriegler's massage, ঠিক আছে? কি করা হচ্ছে, এটা তো তোর নাক থর, এখানে নাকটা রয়েছে, স্যাকটা এখানে আছে মিডিয়াল টু মিডিয়াল ক্যান্থাস, এখানে ফ্লুইডটা জমে থাকছে, এখানে অবস্ট্রাকশনটা রয়েছে, ঠিক আছে? সো আমরা কি বলি যে আফটার প্রপারলি ওয়াশিং ইওর হ্যান্ড, মানে মা বা যে করবে, কি করা হবে, উইথ থাম্ব বা এই লিটল ফিঙ্গার বা যাই হোক, বাচ্চার মুখটা ছোট সেই বুঝে আমাকে করতে হবে। সো আমরা এখানটা প্রেসার দিই, ঠিক আছে, মিডিয়ালি অ্যান্ড ডাউনওয়ার্ড, এখানটা এইভাবে, ঠিক আছে? সো আগে আমরা এই এই ডাউন স্ট্রোক, দেন আপ স্ট্রোক, এই ডাউন স্ট্রোক, এই আপ স্ট্রোক, ঠিক আছে? কি করা হচ্ছে, এই মিডিয়ালি যখন আমরা প্রেসারটা দিচ্ছি এই নিচের দিকে, এখানটা প্রেসার দিচ্ছি নাকে মিডিয়ালি, নিচের দিকে একটু প্রেসার দিলাম, ঠিক আছে, এন্ড দেন আবার ওপর দিকে প্রেসার দিলাম। তাহলে আমরা কি চাইছি যে এই যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডটা যাতে এখানে যায়, এখানে থেকে আবার গিয়ে এখানে ড্রেন করতে হেল্প করে, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা কি বলি, আগে এখান থেকে ওপর দিকে তোলো, ঠিক আছে, যা ফ্লুইড নিচে জমে আছে সেটাকে ওপর দিকে এরকম করে তোলো, ঠিক আছে, দিয়ে अगेन ডাউন স্ট্রোক দাও। সো দিস ডাউন স্ট্রোক ইজ বেসিক্যালি ইম্পর্টেন্ট, ঠিক আছে? whatever the fluid is accumulating over here, আমরা আগে এটাকে ওপর দিকে নিয়ে এখানে করব, দেন মিডিয়ালি এন্ড ডাউন স্ট্রোক আমরা টানবো, তাহলে একটা কি হবে, এই এটাকে প্রেসারে, জলের প্রেসার, হাইড্রোস্ট্যাটিক ম্যাসাজ বলছি। সো এই প্রেসারে এই অবস্ট্রাকশনটা আস্তে আস্তে খুলতে শুরু করবে, এবং অ্যাডিকুয়েট প্রেসার দিতে হবে, মানে এমন না জাস্ট মানে জেন্টাল ম্যাসাজ করলে খুব একটা হবে না, একটু প্রেসার দিতে হবে এই জায়গাটাতে, ঠিক আছে? সো মিডিয়ালি ফার্স্ট উই উইল মুভ আপওয়ার্ড এন্ড দেন উই উইল ডাউনওয়ার্ড। কতবার করতে হবে ম্যাসাজটা? মোটামুটি আমরা বলি এই যে আপ ডাউন, এই যে স্ট্রোক যেটা বলছি, এই উপরে নিয়ে যাচ্ছি, এটা যখন করবে 10 বার করবে, 10 টাইমস, ঠিক আছে? and you have to do this at least 4 times a day, ঠিক আছে, মানে টোটাল 40 টাইমস, 40 টাইমস এটা আমায় করতে হবে দিনে।
এই আপ ডাউন 10 বার করে দিনে এরকম 4 বার মানে 10 into 4 40 টাইমস উই হ্যাভ টু ডু দিস ল্যাক্রিমাল ম্যাসাজ অ্যান্ড দেখা গেছে যে 90% বাচ্চাদের উইদিন 1 ইয়ার অনলি উইথ দিস ম্যাসাজ ঠিক হয়ে যায়, আর কিছু লাগে না। হ্যাঁ, আর যদি এবার তো ডিসচার্জ হয়, ইনফেকশন থাকে, আই হ্যাভ টু গিভ টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স। ইউজুয়ালি লেস দ্যান 1 ইয়ার উই ডোন্ট গিভ মক্সি, উই গিভ টোব্রামাইসিন। ঠিক আছে? সো ম্যাসাজ ওভার দ্য ল্যাক্রিমাল স্যাক অ্যান্ড টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স আপ টু 6 to 8 উইকস লিখেছে, মোটামুটি আপ টু 1 6 to 8 উইকস শুরুর দিকে তো করতেই হবে, ইট ক্যান কন্টিনিউ আপ টু 1 ইয়ার। ঠিক আছে? এবার যদি দেখি যে সিরিঞ্জিংটা আমরা জেনারেলি প্রথম দিকে বাচ্চাদের করি না, ম্যাসাজটাই করি, আর এর পরে ধর 1 বছর পর্যন্ত আমি সিরিঞ্জিং করেও দেখলাম যে খুব একটা কিছু লাভ হলো না, দেন উই ডু প্রোবিং। প্রোবিং আমরা আগের দিন ইনভেস্টিগেশনেও পড়িয়েছিলাম। প্রোবিংটা কি ছিল? একটা ছিল ডায়াগনস্টিক প্রোবিং। আমরা আগের দিন যেটা পড়ছিলাম দ্যাট ওয়াজ ডায়াগনস্টিক প্রোবিং। কি ডায়াগনোস করছিলাম? কার্পেটেন্সি। প্রোবিং ওয়াজ ডান টু আইডেন্টিফাই সাম ব্লক। কি পাওয়া যায় প্রোবিং করে? কি প্রোব দি? প্রোবটার নাম কি? বোম্যান্স প্রোব। সো এই যে আমরা প্রোবিং করছিলাম, প্রোবিং করে আমরা কিভাবে আইডেন্টিফাই করি যে কোথায় ব্লক হয়েছে? স্যালাইন। প্রোবিং এ স্যালাইন কোথায় দিতে হবে? সব ভুলে গেছে। প্রোবিং এর সাথে স্যালাইনের কোনো সম্পর্ক নেই, তুই জোনসের সাথে গোলাচ্ছিস। প্রোবিং কি ছিল? বোম্যান্স প্রোব আমরা এখানে ইন্ট্রোডিউস করছিলাম। কোথায় ব্লক আইডেন্টিফাই করার জন্য হয়? যে ক্যানালিকিউলাসে ব্লক হয়েছে না এনএলডি তে ব্লক হয়েছে বলেছিলাম। যদি ক্যানালিকিউলাসে ব্লক হতো এখানে, তাহলে কি হতো? ন্যাজাল বোন বা এই ল্যাক্রিমাল বোন অব্দি জিনিসটা পৌঁছতো না। ঠিক আছে? স্যাকের গায়ে ধাক্কা খেয়ে যেত আগে, সো উই উড গেট আ সফট স্টপ। আর যদি এখানে ব্লক পাইতো তাহলে এই অব্দি যেত, বোনে ধাক্কা খেত, তাহলে তখন পেতাম আমরা হার্ট স্টপ। দ্যাট ওয়াজ ডায়াগনস্টিক প্রোবিং। ঠিক আছে? সো এখানেও আমরা ওই বোম্যান্স প্রোব দিয়েই করি অফ অ্যাডিকুয়েট সাইজ, অনেক সাইজের পাওয়া যায়, এটা যেহেতু বাচ্চা আর ছোট প্রোব সাইজ নিতে হবে। সো এখানে আমরা করি হচ্ছে থেরাপিউটিক প্রোবিং। সো সিএনএলডিও বা কনজেনিটাল নাসোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশনে যখন বাচ্চাটা মোর দ্যান 1 ইয়ার হয়ে গেল, সো উই ক্যান কন্টিনিউ ইট আপ টু মোটামুটি 1 ইয়ার 90% রেজলিউশন হয়ে যায়। ঠিক আছে? এবার কারুর হলো না, আমরা তখন মুভ করতে পারি হচ্ছে প্রোবিং। প্রোবিং বোম্যান্স প্রোব দিয়ে করা হয় টু ওপেন আপ দ্য মেমব্রেনাস অবস্ট্রাকশন। ওই একই রুটে এইভাবে যাব, গিয়ে আমরা ম্যানুয়ালি ওপেন করার চেষ্টা করব, কোন মেমব্রেনাস অবস্ট্রাকশনটাকে মানে খোলার চেষ্টা করব এখানে। ঠিক আছে? বোম্যান্স প্রোবটা দিয়ে। সো প্রোবিং যদি একবার ফেল করলো, ধর আমি একবার করলাম, ইট শুড বি ডান আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া। ঠিক আছে? প্রোবিং শুড অলওয়েজ, বাচ্চা তো, সো প্রোবিং শুড অলওয়েজ বি ডান আন্ডার, ইন কেস অফ সিএনএলডিও, আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া। ঠিক আছে? সো তুমি প্রোবিং করেছো আন্ডার জিএ, ফেল করলো, I can repeat it after 2 to 3 weeks বা 3 to 4 weeks. ঠিক আছে? ম্যাক্সিমাম এটা 18 to 24 months অবধি I can repeat, মানে 2 বছর অবধি প্রোবিং ট্রাই করা যেতে পারে। এর পরেও ওটা যদি ফেল করে তাহলে আমাকে আদার অপশনস গুলো ভাবতে হবে। ঠিক আছে? সো 1 বছর পর্যন্ত আমি রিলাই করছি মেইনলি ম্যাসাজের উপরে। অনেকে প্রোবিং আগেও করে, বাট ইন জেনারেল উই প্রেফার আমরা 1 বছর পর্যন্ত ম্যাসাজটা করব। 1 বছর হয়ে গেল, ম্যাসাজ করে কাজ হলো না, দেন আমরা কি করছি? প্রোবিং করার চেষ্টা করছি আন্ডার জিএ। প্রোবিং একবার করলাম, ফেল করলো, উই ক্যান রিপিট ইট আফটার 3 to 4 উইকস, ম্যাক্সিমাম 2 থেকে 3টে প্রোবিং করা যেতে পারে। ঠিক আছে? দিয়ে উই ক্যান কন্টিনিউ ইট আপ টু 18 to 24 মান্থস ম্যাক্সিমাম। 1.5 বছর অবধি করি, 2 বছর অবধি আমরা জেনারেলি করতে চাই না। সো 1.5-2 বছর অবধি আমরা দেখলাম প্রোবিং করেও লাভ হলো না, দেন আমার এই সিলিকন টিউব ইনটিউবেশন, বেলুন ক্যাথেটার, ডাইলেটেশন এন্ড ডিসিআর। ডিসিআর ইজ দ্য ফাইনাল অপশন। সো হোয়াট ইজ ডিসিআর? ড্যাক্রোসিস্ট রাইনোস্টোমি, সেটা আমরা পরে আসবো। বাট ডিসিআরটা আমরা 4 বছর অবধি ওয়েট করবো। 4 বছরের আগে ডিসিআর করবো না, কারণ ওদের হাড়গুলো তখন খুবই ইম্যাচিওর থাকে, সফট থাকে, সো আরো ডেভেলপমেন্টের টাইম দিতে হবে ওই জায়গাটা। ঠিক আছে? অ্যানাটমিটা। তো তার আগে যতক্ষণ না ডিসিআর করছি, ওই যেটা বললো যে when child is brought very late, repeated probing failure হয়েছে, তখন ম্যাসাজ করলাম, টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিচ্ছি, দিয়ে আলটিমেটলি উই উইল ওয়েট আপ টু 4 ইয়ার্স, তারপর ডিসিআর করতে হবে। সো সিএনএলডিও সম্পর্কে আইডিয়া ক্লিয়ার? অসুবিধা নেই। সো কনজেনিটাল ড্যাক্রোসিস্টাইটিস কিন্তু অ্যাকচুয়ালি নামটা একটু মিসনোমার। কনজেনিটাল ড্যাক্রোসিস্টাইটিস হয় না, কনজেনিটাল এনএলডিও হয়।
ন্যারো ল্যাক্রিমাল ডাক্ট দ্যাট লিডস টু ড্যাক্রিওসিস্টাইটিস। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে আমরা আসি একটু অ্যাকিউট ড্যাক্রিওসিস্টাইটিস। মানে এবার আমরা বড়দের, বাচ্চা হয়ে গেছে, এবার আমরা বড়দেরকে নিয়ে পড়ছি। অ্যাডাল্ট ড্যাক্রিওসিস্টাইটিস মানে, অ্যাকিউট ড্যাক্রিওসিস্টাইটিস মানে ডেফিনেশনটা লেখাই আছে, অ্যাকিউট সাপুরেটিভ ইনফ্ল্যামেশন অফ ল্যাক্রিমাল স্যাক। কোথা থেকে ইনফ্ল্যামেশন হচ্ছে? স্যাকটা ছিল, স্যাকের একটা অ্যাকিউট সাপুরেটিভ ইনফ্ল্যামেশন হলো, কেন হঠাৎ করে স্যাকের ইনফ্ল্যামেশন কেন হবে? অ্যাকিউট ইনফ্ল্যামেশন কেন হবে? হ্যাঁ হ্যাঁ, প্যাথোজেন ঢুকেছে। প্যাথোজেনটা ঢুকলো কেন? কোথা থেকে ঢুকলো? সবার কি হচ্ছে? তোর আমার কি অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস হয়ে যাচ্ছে? নো নো নো, অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস কথাটার মানে কিন্তু অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস লিডিং টু অবস্ট্রাকশন। ঠিক আছে? হ্যাঁ, ইমিউনো কম্প্রোমাইজ, বাট ইমিউনো কম্প্রোমাইজড মানে ওই যে সোর্স অফ ইনফেকশনটা কি? হাওয়া থেকে, মানে এটা তো ভাইরাল ইনফেকশন নয় যে তোর ড্রপলেট থেকে চলে গেল। তাহলে কোথা থেকে ইনফেকশন ঢুকছে? স্যাকের আশেপাশে সারাউন্ডিং স্ট্রাকচারস গুলো কি 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 আছে? স্যাক ছিল, স্যাকের জায়গাটা কি বলছিলাম আমরা? ল্যাক্রিমাল ফসা। বোনস ছিল আশেপাশে, অ্যান্টেরিয়র ল্যাক্রিমাল ক্রেস্ট, পস্টেরিয়র ল্যাক্রিমাল ক্রেস্ট। ঠিক আছে, তো তাহলে যদি কোনো আজকে আমার আশেপাশে বোনসের ইনফেকশন হয় বা সাইনাসের ইনফেকশন হয়, সেখান থেকে স্যাকে ইনফেকশন যেতে পারে? পারে তো। সো অ্যাকিউট ড্যাক্রিওসিস্টাইটিসের সোর্স কারা? সোর্স অফ ইনফেকশনটা কোথা থেকে আসছে? মেইনলি সাইনাসেস গুলো। কি কি সাইনাস? এখানে কি সাইনাস আছে? ম্যাক্সিলারি সাইনাস। এটা কি সাইনাস আছে এখানে? ইথময়েড সাইনাস। সো মেইনলি ম্যাক্সিলারি, ইথময়েড, এইগুলো থেকে। আর কি থেকে আসতে পারে? ম্যাক্সিলারি সাইনাস বললাম থেকে আসতে পারে। সো এখানে কি থাকে? আমাদের দাঁত থাকে। সো যদি কোনো ডেন্টাল ইনফেকশন থাকে, ক্যারিস ট্যারিস থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু ওইখান থেকেও ইনফেকশন মে গো টু ল্যাক্রিমাল স্যাক। ঠিক আছে, প্যাথোজেন্স কি কি আছে বা অর্গানিজমস যদি বলি কি করে, কোন অর্গানিজম গুলো করে? ওই একই। ঠিক আছে, স্ট্রেপ, স্ট্যাব, নিউমো। সো এই ক্ষেত্রে কিছু স্টেজেস থাকে, মানে অ্যাকিউট ইনফ্লামেশন অফ ল্যাক্রিমাল স্যাক হলো যখন, তখন তিনটে স্টেজে উই ক্যান ডিভাইড ইট এন্ড উই হ্যাভ টু ট্রিট অলসো অ্যাকর্ডিং টু দ্য স্টেজ অফ ইনফেকশন। সো অ্যাকিউট সাপুরেটিভ ইনফ্লামেশন হয়েছে, ফার্স্ট স্টেজ কি হবে? ল্যাক্রিমাল স্যাকের যখন একটা কোথাও কোথাও কোনো গ্ল্যান্ডের বা স্যাকের ইনফ্লামেশন যদি হয়, ফার্স্ট হয় স্টেজ অফ সেলুলাইটিস। হোয়াট ইজ সেলুলাইটিস? মানে সফট টিস্যুর ইনফ্লামেশন হচ্ছে, স্যাকের আশেপাশে যতগুলো সফট টিস্যুস রয়েছে সেগুলোর ইনফ্লামেশন হচ্ছে। সো এই স্টেজে পেশেন্ট কি নিয়ে তোমার কাছে প্রেজেন্ট করবে? যখন সেলুলাইটিস হচ্ছে, সফট টিস্যু ইনফ্লামেশন হচ্ছে, যে কোনো জায়গার আজকে ভাব সেলুলাইটিস হচ্ছে, শুধু স্যাক ভাবিস না, বডির যে কোনো জায়গায় সেলুলাইটিস হতে পারে, পায়ে হতে পারে, হাতে হতে পারে, ফেশিয়াল হতে পারে। কি কি প্রবলেম? ইয়েস। সো লোকালাইজ সেই জায়গাটা ভীষণভাবে পেনফুল হবে, টেন্ডার, রেডনেস, সোয়েলিং, এগুলো তো থাকবেই। আর কিছু কনস্টিটিউশনাল সিমটমস থাকবে, তাই তো, লাইক ফিভার, ম্যালাস, তাই না, জ্বর থাকবে অবভিয়াসলি। সো এবার ধর একটা স্টেজে এই সেলুলাইটিস মানে সফট টিস্যু ইনফ্লামেশন হয়ে আছে, এই অবস্থাতেও কিন্তু আমাদের হালকা ওয়াটারিংও হবে, কারণ এটা ল্যাক্রিমাল স্যাকের যদি ইনফ্লামেশন হয়, টিয়ার তো ড্রেন করতে পারছে না ভালোভাবে, তাহলে ওর সাথে ওয়াটারিং অফ আই হচ্ছে এক নম্বর, প্লাস ফিভার, কনস্টিটিউশনাল সিমটমস গুলো থাকছে, এবং লোকালাইজ পেইনফুল, টেন্ডার, সোয়েলিং পাচ্ছি আমরা। ঠিক আছে, এই স্টেজটা ধর তুই পেশেন্ট আনট্রিট করে রেখে দিল, পেশেন্ট অতটা নেগলেক্ট করলো, দেখলো না, দেন ইট উইল লিড টু অ্যাবসেস। অ্যাবসেস কি করে হয়? অ্যাবসেস ফর্মেশন কিভাবে হবে? মানে এখানে ধর আজকে স্যাকটা ছিল, তো এই স্যাক ছিল, এটা স্যাক, তো এখানে আজকে তোর ফ্লুইড জমছিল, এই সফট টিস্যু ইনফ্লামেশন হচ্ছিল সাইডে, ঠিক আছে, ফ্লুইড জমছিল,
এবার এখানে তো আস্তে আস্তে তোর পাস জমছে, পাস জমলে কি হবে, ওর যে বাইরের ওয়ালটা রয়েছে ইট উইল গ্র্যাজুয়ালি রাপচার, স্যাক ডিস্টেন্ট হতে থাকছে, স্যাক এবার কি হবে অ্যান্টেরিয়র ওয়াল রাপচার করবে এন্ড লোকালাইজ কালেকশন অফ পাস হবে আন্ডার দ্য স্কিন, স্কিনের তলায় এসে পাসটা এসে জমবে, একটা ফ্লাকচুয়েন্ট সোয়েলিং পাবো আমরা। জেনারেলি যে কোনো অ্যাবসেস বা সোয়েলিং আমরা কোথায় পাই, একটু নিচের দিকে পাই, এই মিডিয়াল প্যালপেব্রাল লিগামেন্ট আগের দিন বলছিলাম, যেহেতু আমাদের এখানে মিডিয়াল প্যালপেব্রাল লিগামেন্ট আছে, সো স্যাকের একটু নিচের দিকে আমরা যে কোনো সোয়েলিং পাই, অ্যাবসেস বলো বা যাই বলো, বিকজ ইন দ্য আপার পার্ট দিস মিডিয়াল প্যালপেব্রাল লিগামেন্ট গিভস রেজিস্ট্যান্স, ওর জন্য নিচে চলে যায় ডিউ টু দুটো কারণ, একটা মিডিয়াল প্যালপেব্রাল লিগামেন্টের জন্য, একটা হচ্ছে গ্র্যাভিটির জন্য। যে কোনো অ্যাবসেস থাকলে বা যা থাকবে ইট উইল গো টু জাস্ট ডাউনওয়ার্ড, ঠিক আছে। তাহলে আমরা যদি স্যাকটা এখানে থাকে স্কিনের তলায় আমরা একটা এরকম সোয়েলিং পাবো, আর এমপিএলটা এখানে ছিল, এদিকে এমপিএল লিগামেন্টটা ছিল, সো এমপিএল এর তলায় আমরা একটা ফ্লাকচুয়েন্ট সোয়েলিং পাবো, কারণ ওখানে অ্যাবসেস হয়ে গেছে, অ্যান্টেরিয়র ওয়াল রাপচার করে গেছে, অ্যান্টেরিয়র ওয়াল রাপচার করে লোকালাইজ কালেকশন হয়ে গেছে। এবার যদি আমি অ্যাবসেস অবস্থাতেও ট্রিট না করি তখন কি হবে, ইট উইল লিড টু ফিস্চুলা, ঠিক আছে, তখন স্কিনেও একটা ট্র্যাক্ট করে দেবে যেটা হবে এক্সটার্নাল ফিস্চুলা, আর যদি ন্যাজাল বোনের দিকে বা ন্যাজাল মিউকোসার দিকে করে ইট উইল লিড টু ইন্টারনাল ফিস্চুলা। সো অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস যখন যদি তোদের দেয় শর্ট নোট বা কিছু, ইউ হ্যাভ টু টেল দ্য ডেফিনেশন, you have to tell the source of infections, the organisms which are responsible, the stages. Now how will you manage a case of acute dacrocystitis? কিভাবে ম্যানেজ করবে, according to the stage I have to manage, right? So আজকে ধর একটা patient is presenting at the level stage of cellulitis, how will you manage? মানে জাস্ট ওর সফট টিস্যু ইনফ্লামেশন হয়েছে আর কিছু হয়নি, ওয়াটারিং হচ্ছে হালকা, সফট টিস্যু ইনফ্লামেশন হচ্ছে, এই অবস্থায় আমি কি দেবো, যে কোনো সেলুলাইটিস হলে ওয়ার্ম কম্প্রেস দেবো। আচ্ছা আমাকে একটা কথা বলতো, ওয়ার্ম কম্প্রেসের কি রোল, যে কোনো জায়গায় ধর আজকে ড্যাক্রোসিস্টাইটিস হচ্ছে বা আমরা বলি ওয়ার্ম কম্প্রেস করতে, কি রোল, ওয়ার্ম কম্প্রেস করলে কি হবে, সোয়েলিং কমবে, কেন কেন পেন কমবে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা কমপ্লিকেশনস কি অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিসের, অবভিয়াসলি যে কোনো জায়গায় যদি তোর আজকে স্যাকের ইনফ্লামেশন হতে থাকে সারাউন্ডিং স্ট্রাকচারস গুলোর ইনফেকশন করবে, বারবার কনজাংটিভাইটিস করবে, যদি ওর কর্নিয়াতে কিছু রকম সামান্যতম অ্যাব্রেশন হয়ে থাকে ইট ক্যান লিড টু আলসার, ঠিক আছে, আর অরবাইটাল মানে কি আশেপাশের যে বোনস গুলো যেখান থেকেও সোর্স হচ্ছিল ল্যাক্রিমাল স্যাকের ইনফেকশন থেকে ও ইনফেকশন অফ দ্যাট বোনস করে দিতে পারে, মানে অস্টিওমাইলাইটিস অফ ল্যাক্রিমাল বোন করতে পারে, অরবাইটাল সেলুলাইটিস, ফেশিয়াল সেলুলাইটিস, মানে স্যাকের আশেপাশে যা যা স্ট্রাকচার আছে সেগুলো সেলুলাইটিস করতে পারে, সো এগুলো কমপ্লিকেশনস অফ অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম যে ট্রিটমেন্ট, হ্যাঁ তুই তোরা বললি যে হট ফোমেন্টেশন, পেন সোয়েলিং কমবে, কিন্তু কেন কমবে, কেন কমবে আমি সেটা জানতে চাইছি, হট ফোমেন্টেশন করলে কি মেকানিজমে ওর পেন সোয়েলিং কমছে, কমছে ঠিকই কথা, কিন্তু কেন কমছে, কি হয় আমরা যখন গরম কিছু দিচ্ছি ভ্যাসো ডাইলেটেশন হয় না কনস্ট্রিকশন হয়, ডাইলেটেশন হয়, সো অ্যাকচুয়ালি যখন আমরা হট ফোমেন্টেশন করছি ইট বেসিক্যালি ব্রিংস মোর অ্যান্টি ইনফ্লামেটরি মিডিয়েটরস টু দ্য সাইট, ঠিক আছে, যেগুলো ইনফ্লামেশন কমাতে হেল্প করে সেই মুহূর্তে, সেই জন্যই এই পেন টেন এই সাইন্স অফ ইনফ্লামেশন গুলো একটু কমে, ঠিক আছে, এটা লজিক কেন আমরা গরম শেকটা দিচ্ছি, রাইট। আচ্ছা সেলুলাইটিস তাহলে আর কি করব, অবভিয়াসলি আই হ্যাভ টু গিভ সিস্টেমিক এন্ড টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স, স্বাভাবিক যে কোনো সেলুলাইটিস হলে দিতে হবে আমাকে। আচ্ছা দেন আফটার ওই সেলুলাইটিস হয়ে গেছে, সেলুলাইটিসের ট্রিটমেন্ট হয়ে গেছে, যদি অ্যাবসেস হয়ে যায় আই হ্যাভ টু ডু হোয়াট, কোথাও অ্যাবসেস হলে আমরা কি করি, অ্যাবসেসকে ড্রেন করতে হবে, সিম্পল কথা, আন্ডার টপিক্যাল সিস্টেমিক অ্যান্টিবায়োটিক্স, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক না দিয়ে কিন্তু অ্যাবসেস ড্রেনেজ করব না, অ্যাবসেস ড্রেনেজ করার আগে আই হ্যাভ টু গিভ সিস্টেমিক অ্যান্টিবায়োটিক্স এন্ড দেন আই হ্যাভ টু ড্রেন দ্য পাস, যেখানে ম্যাক্সিমাম পাস পয়েন্টিং যে কোনো জায়গায় দেখবি অ্যাবসেস ড্রেনেজের নিয়মই হচ্ছে যেখানে ম্যাক্সিমাম পয়েন্ট করে রয়েছে পাসটা আমরা সেখানে নিকটা দিই, ইনসিশনটা দিই, দিয়ে পাসটা ড্রেন করা হচ্ছে, ঠিক আছে। আর যদি ফিস্চুলা হয়ে যায় তাহলে কি করব, ফিস্চুলা হয়ে গেলে কি করব, এই যা কি করলাম, এই বন্ধ করে দিলাম, হ্যাঁ হ্যাঁ ফিস্চুলা হয়ে গেলে কি করব, ফিস্চুলেক্টমি করব, এখানে কি আছে, হ্যাঁ ফিস্চুলেক্টমি মানে হচ্ছে আজকে ধর এইদিকে স্কিনটা আছে, এইদিকে ওর নাক রয়েছে, ঠিক আছে, সো এটা একটা ট্র্যাক্ট মতন ধর তৈরি করছিল, ঠিক আছে,
তো এবারে এই যে ট্র্যাকটা থাকে আমরা একটা রড ঢোকাই, একটা ওপেনিং দেখা যায় স্কিনে, যেটা ওপেনিং হয়ে গেছে। সো আমরা বেসিক্যালি একটা রড মতো ঢোকাই ওই ট্র্যাকটা দিয়ে এন্ড আশেপাশের সারাউন্ডিংস টিস্যুগুলোকে কাটতে থাকি, দ্যাট ইজ ফিস্টুলেক্টমি, রাইট? এবং তারপরে আই হ্যাভ টু ডু, যেহেতু স্যাকটা ইনফ্লেমেন্ট হয়ে গেছে, উই হ্যাভ টু গো ডিসিটি অর ডিসিআর, যেটা আমাদের পরবর্তীকালে করতে হবে। সো অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিসের যদি স্টেজ বা ট্রিটমেন্ট বলে, আই হ্যাভ টু ট্রিট অ্যাকর্ডিং টু দ্য স্টেজ, যে পেশেন্ট আমার কাছে কোন স্টেজে এসে প্রেজেন্ট করছে, ঠিক আছে? সো ডেফিনেশন, সোর্স, দেন অর্গানিজমস, কমপ্লিকেশনস, সাইন সিমটম অ্যান্ড ম্যানেজমেন্ট, স্টেজেস গুলো অ্যাকর্ডিংলি ম্যানেজ করতে হবে। Acute dacryocystitis can also present as acute exacerbation of chronic dacryocystitis, ঠিক আছে? মানে একটা তো বললাম যে তোর অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে এই সোর্স গুলো থেকে, আরেকটাও হতে পারে অ্যাকিউট এক্সাসারবেশন অফ ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস, মানে আগে থেকে ছিল ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস, সেটা হঠাৎ করে অ্যাকিউট আবার নতুন করে ইনফেকশন হয়েছে। তো এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস। ক্রনিকে কি করা হয়, ক্রনিকটা কেন হচ্ছে? ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিসের সোর্স কি? অ্যাকিউটের যেমনি সোর্স বললাম, সো ক্রনিকেরও নিশ্চয়ই কিছু কারণ থাকবে। কি কি কারণে হতে পারে ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস? বল। একটা লোকের ক্রনিক ল্যাক্রিমাল স্যাকের ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, কোন কারণ থেকে ক্রনিক ইনফ্লামেশন হতে পারে? এখানে কোথাও কিছু লেখা নেই। অর্গানিজম ওই একই, ল্যাক্রিমাল স্যাকের মোটামুটি যারা ইনফেকশন করে ওই স্ট্যাফ, স্ট্রেপ, নিউমো ওরাই করে, সে অ্যাকিউট, ক্রনিক, বাচ্চা, এই তিনটেই মেন। হয়তো একটা দুটো একটু আলাদা আলাদা আছে, কিছু কিছু জায়গায় যেমনি বাচ্চাদের হিমোফিলাস করে, অ্যাকিউটে যেমনি হয়তো সিউডোমোনাস করে, এক্সট্রা একটা দুটো এক্সট্রা আছে, বাট এই তিনটে মেন, স্ট্যাফ, স্ট্রেপ, নিউমো, ঠিক আছে? অর্গানিজমস একই আছে, স্যাকের ইনফেকশন করছে। আমি বলছি যেমনি অ্যাকিউটে বললাম যে সাইনোসাইটিস, ডেন্টাল ইনফেকশন থেকে স্যাকে হঠাৎ করে একটা ইনফেকশন এলো, তো ক্রনিক একটা ইনফ্লামেশন স্যাকে হচ্ছে, কেন হচ্ছে? কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর তাহলেও নিশ্চয়ই রয়েছে, যার জন্য স্যাকে ইনফ্লামেশন একটা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। তো কি কি প্রিডিসপোজিং ফ্যাক্টরস রয়েছে? সোর্স বলবো না, এই ক্ষেত্রে এটাকে বলবো প্রিডিসপোজিং ফ্যাক্টরস। প্রিডিসপোজিং ফ্যাক্টরস এর মধ্যে এক নম্বর হবে এজ, জেন্ডার। কোন এজে মোটামুটি হয়? মিডল এজ, 40-60 এরকম, ঠিক আছে? কোন জেন্ডারে বেশি হয়? পেশেন্ট তো আউটডোর ক্লিনিক্স তো করেছি ম্যাক্সিমাম লোকই। ড্যাক্রোসিস্টাইটিস মেইনলি কোন, মানে মেল বেশি প্রেজেন্ট করে না ফিমেল বেশি প্রেজেন্ট করে? চোখ দিয়ে জল পড়ছে। ফিমেলদের বেশি হয় দেন মেল। কেন? কেন ফিমেলদের বেশি হয় দেন মেল? এমনি এমনি হয় না, কারণ আছে। কি কারণে হয়? কারণ ফিমেলদের বনি যে ক্যানালটা আমাদের নাকের রয়েছে ওটা এমনি একটু ন্যারো হয়, ঠিক আছে? সেই জন্য। আর একটা কি কারণ আছে? হেরিডিটারি। কেন হেরিডিটারি? মানে it basically determines facial configuration, nasal bone এর anatomy, facial configuration, এগুলো কেমন থাকবে হেরিডিটারি ডিটারমাইন করে। তো বেসিক্যালি এগুলো হচ্ছে আমার অ্যানাটমি ডিটারমাইন করছে, এই ফেশিয়াল অ্যানাটমি, নাকের অ্যানাটমি। এখানে যদি কোনো রকম প্রবলেম থাকে এই জায়গাটাতে, তাহলে একটা এনএলডি তে ব্লকেজ করতে পারে, সেখান থেকে স্যাকের একটা ইনফ্লামেশন হতে পারে, ঠিক আছে? আর কি হতে পারে কারণ? একটা হতে পারে কোনো প্যাথোলজি রয়েছে ওখানে, মানে ইন অ্যান্ড অ্যারাউন্ড নোজ আমার কোনো প্যাথোলজি রয়েছে, লাইক ধরো ডিএনএস আছে কারণ। হোয়াট ইজ ডিএনএস? ডিভিয়েটেড নাসাল সেপ্টাম, বা কোনো পলিপ আছে, বা কোনো হাইপারট্রফিড। ডিএনএস থাকলে খুব কমন হয়। হাইপারট্রফিড কি বলে? ডিএনএস থেকে কি হয়? হাইপারট্রফিড টার্বিনেটস। যদি কারোর এই প্রবলেমগুলো থাকে তাহলে কি হবে? এখানে আমার নাকের হাড়টা রয়েছে এই সাইডে, এখানে যদি এখন এত বড় একটা পলিপ থাকে ইনফিরিয়ার মিটাসের কাছে, ড্রেন করতে পারবে?
পারবে না। যদি এখন কারোর কোনো ওখানে টিউমার থাকে, পারবে না। ঠিক আছে, সো এগুলো হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টরস, আর এগুলো হচ্ছে অ্যানাটমিক্যাল প্যাথোলজি, যেগুলো থাকলে প্রিডিসপোজ করবে টু ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস। এবার ধর আজকে ফার্স্ট স্টেজ যখন আসবে, এখানে স্যাক ছিল, এটা এনএলডি ছিল, এখানে ওর কোনো প্রবলেম এনএলডির কাছে হয়েছে, আইদার ন্যারো ক্যানাল হয়েছে বা ওর ডিএনএস আছে, হাইপারট্রফি টার্মিনাস কিছু। তো কি হতো, টিয়ারটা আসছিল এখানে, টিয়ারটা এখানে এসে এখানে যেতে পারছে না, তাহলে ফার্স্টে টিয়ারটা কি হচ্ছে, স্যাকে জমতে শুরু করছে। প্রথমে কি ইনফেকশন করতে শুরু করবে? প্রথমে কিন্তু ইনফেকশন করতে শুরু করবে না। তো ফার্স্ট স্টেজ যেটা হবে, এখানে হালকা হালকা করে জলটা জমবে, ফ্লুইডটা জমছে, তখন ফার্স্ট স্টেজ হয় স্টেজ অফ ক্যাটারাল, স্টেজ অফ ক্যাটারাল ড্যাক্রোসিস্টাইটিস, মানে স্যাকটা তখনও পুরো ডিস্টেন্ডেড হয়নি, মাইল্ড স্ট্যাগনেশন অফ দ্য ল্যাক্রিমাল ফ্লুইড হয়েছে ইন দ্য স্যাক, পেশেন্ট ইজ অনলি কমপ্লেনিং অফ ওয়াটারিং, ক্লিয়ার ফ্লুইড জল বেরোচ্ছে, তখনও কিছু বা হালকা একটু মিউকাস এ থাকতে পারে, কিন্তু সেরকম অত প্রবলেম তখনও হয়নি, সেজন্য নামটা হচ্ছে স্টেজ অফ ক্যাটারাল ড্যাক্রোসিস্টাইটিস। এই সময় যদি আমি ড্যাক্রোসিস্টোগ্রাফি করি, ড্যাক্রোসিস্টোগ্রাফি আগের দিন একটু বলেছিলাম, একটা ইমেজিং করা হয় ডাই দিয়ে দেখা হয়, সিটি স্ক্যান করে তো কোথায় ব্লক হয়েছে। তো এই সময় যদি আমি ড্যাক্রোসিস্টোগ্রাফি করি কারুর, আমি দেখবো স্যাক কিন্তু নর্মাল সাইজ রয়েছে, ব্লকটা দেখতে পাবো, আশেপাশে ন্যাজাল মিউকোসাও দেখবো নর্মাল আছে, মানে এই সময় ইট ক্যান বি রিভার্সড, ঠিক আছে, এখনো অত খারাপ কিছু হয়নি। কিন্তু এবারই ধর একটা স্টেজে কি হবে, অত স্ট্যাগনেশন অফ ফ্লুইড হতে হতে ন্যাজাল যে মিউকাস সিক্রিশনস গুলো সেগুলো আসতে থাকবে, তখন আস্তে আস্তে কি হবে, স্যাকটা আরো ডিস্টেন্ট হতে থাকবে, ঠিক আছে, এবং সেই অবস্থায় কিন্তু আমরা সেকেন্ড স্টেজে ক্লিয়ার ফ্লুইড পাবো না, আস্তে আস্তে একটা মিউকয়েড, একটা মিল্কি জিলাটিনাস ফ্লুইড পেতে থাকবো। হ্যাঁ, সেই ক্ষেত্রেও আমরা আস্তে আস্তে স্যাকটা দেখবো অবভিয়াস সোয়েলিং হচ্ছে, কারণ যদি লং টার্ম এখন স্ট্যাগনেশন হতে থাকে, তখন তো এনএলডির এই মিউকাস গুলো মিক্স করতে থাকবে ফ্লুইডের সাথে, এই ধর এই অবস্ট্রাকশনটা আমি ট্রিট করছি না, রেখে দিয়েছি, তাহলে স্টেজ অফ ক্যাটারালে প্রথমে এমনি প্লেন ওয়াটার, প্লেন টিয়ার জমলো, কিন্তু তারপর তো আস্তে আস্তে এখান থেকে মিউকাস গুলো গিয়ে জমছে, জিলাটিনাস ফ্লুইড ফর্মেশন হচ্ছে, মিউকয়েড টিকয়েড গুলো থাকলে কি হবে, এটা সোয়েলিং আরো একটা ডিস্টেন্ট হতে থাকবে, এবং সেই অবস্থায় আমাদের সেকেন্ড স্টেজটা কি হবে, স্টেজ অফ মিউকোসিল, মানে স্যাক ডিস্টেন্ডেড। এই সময় যদি আমরা ডিসিজি করি বা ড্যাক্রোসিস্টোগ্রাফি করি, আমরা দেখবো স্যাকটা এবার ডিস্টেন্ডেড হচ্ছে, ঠিক আছে, আশেপাশে মিউকোসা গুলো অত নর্মাল আর নেই, কেমন, আর ডিসচার্জটা মিল্কি জিলাটিনাস একটা ফ্লুইড বেরোচ্ছে, ক্লিয়ার অত বেরোচ্ছে না, রাইট। এবং দেখা যায় ধর আজকে এখানে মিউকাসটা জমে গেল পুরো, এটা কি ছিল, কমন ক্যানালিকিউলাস, এই পুরো ফ্লুইডটা গিয়ে, কালি থাকে না, এই পুরো ফ্লুইডটা গিয়ে যদি এখন এই পুরো ব্লক করে দেয় দুটো মুখকে, তাহলে ইট উইল লিড টু মানে তাহলে কোথাও ব্লক, কোথাও যেতে পারছে না, রাস্তা একদম বন্ধ, পুরো সোয়েলিং হয়ে যাচ্ছে, পুরো মিউকোপুরুলেন্ট ফ্লুইডের পুরো, ইট ইজ নোন অ্যাজ এনসিস্টেড মিউকোসিল। শুধু যখন স্যাকটা ডিস্টেন্ড হয়েছিল উইথ মিউকোস ফ্লুইড এন্ড it was known as mucosil, plain mucosil. When it is blocking the opening of the both upper and lower canaliculus, then it is known as encysted mucosil. এই সময় যদি আমি এখানে প্রেসারও দিই এই জায়গাটাতে, ফ্লুইড বেরোতে পারবে না, রিগার্জেশন হতে পারবে না, বিকজ জিনিসটা এনসিস্টেড হয়ে গেছে, ফ্লুইডটা ভেতরে এনসিস্টেড হয়ে গেছে এই অবস্থায়। আদারওয়াইজ যদি প্লেন মিউকোসিল থাকে, এনসিস্টেড না হয়, প্রেস করলে ফ্লুইড বেরোবে। আচ্ছা একটা কথা, অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিসে যখন পড়াচ্ছিলাম, আমরা কিন্তু কোনো রকম ড্রপলেস মানে প্রেসার দেওয়া, সিরিঞ্জিং এগুলো কিন্তু করব না, বিকজ ইট ইজ আ পেনফুল সিচুয়েশন। এই ড্রপলেস সিরিঞ্জিং তখনই করবো যখন ইটস ক্রনিক স্টেজ, পেনফুল কন্ডিশনে কোনোদিনও আমরা এগুলো করব না, ঠিক আছে। এবার একটা জায়গায় মিউকাস জমে আছে, ইট উইল অ্যাট্রাক্ট হোয়াট, খাবার, তো মিউকাস এই ফ্লুইড গুলো তো খাবার কারুর, ব্যাকটেরিয়া গুলোর। এবারে কি হবে, it will attract microorganisms here. Microorganisms চলে এলেই কি হবে, it will lead to formation of pus, ঠিক আছে। So next stage will be, third stage will be suppurative dacryocystitis. So first এ কি হলো, catarrhal plain watering, second stage এ mucoid জমতে থাকলো, mucosil হলো, it can lead to encysted mucosil if it blocks the opening of canaliculus. এবার mucoid জমতে জমতে কি হবে, it will attract microorganisms, it will cause infection, and third stage is acute suppurative dacryocystitis.
অ্যান্ড সিমিলারলি এখানে যেমনি প্লেন মিউকাস যদি থাকতো বা মিউকয়েড ডিসচার্জ থাকতো, আমরা মিউকোসিল বলছিলাম, যদি পাস এসে যদি এরকম ব্লক করে দেয়, ওটার নাম হচ্ছে এনসিস্টেড পায়োসিল। ঠিক আছে, তাহলে মিউকোসিল হচ্ছে সেকেন্ড স্টেজে হয়, ব্লক করলে এনসিস্টেড মিউকোসিল, থার্ড স্টেজে পায়োসিল হয়, যেটা সাপুরেটিভ স্টেজ, যদি এখানে ব্লক করে তাহলে এনসিস্টেড পায়োসিল। ক্রনিক ইনফ্লামেশনের লাস্ট স্টেজ কি হয়? এই অবস্থাতেও পেশেন্ট ট্রিট করলো না, এত কিছু হয়ে গেল, ধরো অ্যান্টিবায়োটিক খেয়ে কমছে বাড়ছে বা রেখে দিয়েছে, ইট উইল লিড টু ফাইব্রোসিস, ফাইব্রোটিক হয়ে যাবে লাস্টে, যেটা শ্রাঙ্কেন স্যাক হয়ে যাবে। ঠিক আছে, আর আশেপাশে দেখবো ন্যাসাল মিউকোসা গুলোও তখন একদম মানে অ্যাট্রফির মতন হয়ে যাচ্ছে, এটাও স্ট্যাকটা শ্রাঙ্কেন হয়ে যাচ্ছে। সো এবার তোদের যদি বলে হাউ উইল ইউ ম্যানেজ আ কেস অফ ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস, দু ধরনের কোয়েশ্চেন আসে। একটা হয় ইভ্যালুয়েশন অফ ওয়াটারিং। ইভ্যালুয়েশন অফ ওয়াটারিংটা আমি লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম, যেখানে স্লিট ল্যাম্প এক্সামিনেশন থেকে শুরু করে সব বলতে হচ্ছিল, মানে তোকে বেসিক্যালি হাইপার ল্যাক্রিমেশন এপিফোরা দুটোই বলতে হচ্ছে। বাট তোকে যদি পার্টিকুলারলি ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস বলে দেন ওইগুলো তোকে বেসিক্যালি বলতে হবে, বলে তোকে ইনভেস্টিগেশনস গুলো বলতে হবে। অ্যান্ড ম্যানেজমেন্ট যদি বলে হাউ উইল ইউ ম্যানেজ দ্য পেশেন্ট ইন কেস অফ ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস। অ্যাকিউটে কি বললাম, অ্যাকর্ডিং টু স্টেজ আমরা ম্যানেজ করছি। সো ক্রনিকে আমরা কিভাবে ম্যানেজ করবো পেশেন্টকে, কি ম্যানেজমেন্ট করা হয় ড্যাক্রোসিস্টাইটিস, ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস? হ্যাঁ, এনএলডি তে ব্লক ছিল, তা কি করতে হবে? প্রবিং। প্রবিং কিন্তু শুধু সিএনএলডি ওর ম্যানেজমেন্ট। তোরা কিন্তু প্রশ্নটা ভালো করে যখন দেবে পড়বি, যে বাচ্চার ম্যানেজমেন্ট চাইছে না বড়দের ম্যানেজমেন্ট চাইছে, বড়দের ম্যানেজমেন্টে প্রবিং হয় না। ঠিক আছে, হ্যাঁ, সিরিঞ্জিংও না, ডিসিআর বা ডিসিটি। সো অ্যাকচুয়ালি উই উইল ডিভাইড ইনটু মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল। ঠিক আছে, মেডিকেল খুব কিছু লাভ হবে না, মেডিকেলি আমরা টেম্পোরারি রিলিফ করতে পারি যাতে ইনফেকশন না হয় এগুলো। আলটিমেটলি ইউ হ্যাভ টু মুভ অন টু সার্জিক্যাল। সো হোয়াট আর দ্য সার্জিক্যাল অপশনস? ও আচ্ছা, এক্ষেত্রেও দেখো কমপ্লিকেশনস অফ ক্রনিকে ওইগুলোই রয়েছে, ওই কনজাংটিভাইটিস, কর্নিয়াল আলসার, একট্রপিয়ন অফ লোয়ার আইলিড, মানে ওইগুলোই হবে, আশেপাশের স্ট্রাকচারস গুলোর ইনফেকশন বারবার হতে থাকবে। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, আর যেই জন্য আমরা ক্যাটারাক্ট সার্জারির আগে সবার সিরিঞ্জিং করি। ক্যাটারাক্ট সার্জারির আগে সিরিঞ্জিং হয় তো, মনে আছে তো? কেন করি? কারণ যদি ল্যাক্রিমাল ফ্লুইডে কোনো ব্লকেজ হয় পাতে, ইট ক্যান লিড টু এন্ডোফথ্যালমাইটিস, which is a মানে ইনফেকশন অফ রেটিনা, ইনার লেয়ার অফ দ্য আই। রেটিনার ইনফেকশন হলে ইট ইজ ডিভাস্টেটিং, ভিশন লস হওয়ার পুরোপুরি চান্স আছে। সেই জন্য এন্ড অফ যাতে না হয়, we have to do syringing in every cataract cases. ঠিক আছে, হ্যাঁ, তো যেটা বলছিলাম ট্রিটমেন্ট, কনজারভেটিভ ট্রিটমেন্টে যেটা বলছিলাম যে ল্যাক্রিমাল যেটা বলছিল সিরিঞ্জিং ওরা কিছু লাভ হয় না, অ্যান্ড মেডিকেল ম্যানেজমেন্ট, ডিসিআর অ্যান্ড ডিসিটি। সো বেসিক্যালি ডিসিআরটাই আমরা করি। ডিসিআর ইজ দ্য ট্রিটমেন্ট, দ্য সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ চয়েস। ডিসিটি আমরা তখনই করি which are the contra indications of DCR। ঠিক আছে, সেগুলোই হচ্ছে ইন্ডিকেশনস অফ ডিসিটি। মানে কি ডিসিটি আর ডিসিআর এর? ডিসিআর এর কি লেখা? ড্যাক্রিওসিস্টোডাইনোস্টমি, আর ডিসিটি মানে ড্যাক্রিওসিস্টেকটমি। নামটা দেখে কি বোঝা যাচ্ছে? আমি একটা ডিসিটিটার নামটা নেই বলি, ড্যাক্রিওসিস্টেকটমি মানে আমরা স্যাকটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে এখানে তোর স্যাক ছিল, স্যাকটা ধর ইনফ্লেমেশন হচ্ছিল, এখানে এনএলডি ব্লক ছিল, বারবার স্যাকের ইনফ্লেমেশন হচ্ছিল, আমরা স্যাকটাকে উড়িয়ে দিলাম। কিন্তু স্যাকটাকে যদি আমি কেটে বাদ দিয়ে দিই, কি প্রবলেম হবে? এই ফ্লুইড গুলো যাচ্ছে, গিয়ে তো স্যাকই নেই, কোথায় পাবে? দিয়ে আবার ব্যাক করে চলে আসবে, তাহলে পেশেন্টের লাইফ লং ওয়াটারিং হয়ে যাবে আমি যদি স্যাকটাকে বাদ দিয়ে দিই। বাট পেশেন্টকে উই ক্যান সে যে ওয়াটারিং হলেও ইউ উইল নট হ্যাভ এনি চান্স অফ ইনফেকশন, যেটা ওর বারবার হচ্ছিল। সো ডিসিটি এই জন্যে ইজ নট আ গুড অপশন টু ডু, কারণ পেশেন্টের লাইফ লং ওয়াটারিং হচ্ছে বলে উই উইল নট প্রেফার ডিসিটি। সো হোয়াট ইজ ডিসিআর? ডিসিআর ইজ আ কনভেনশনাল চয়েস বললাম। ডিসিআর এ কি ড্যাক্রিওসিস্টোরাইনোস্টমি। ড্যাক্রিওসিস্ট মানে হচ্ছে ল্যাক্রিমাল স্যাক, রাইনো মানে কি? নাক, মানে দুটোর মধ্যে আমরা একটা বাইপাস কানেকশন করছি, রাইট? সো নর্মাল ক্ষেত্রে এখানে ইনফিরিয়ার মিয়েটাসে ওপেন হচ্ছিল, এখানে একটা ব্লকেজ ছিল, তাই তো, স্যাক থেকে যেতে পারছিল না। এখানে আমার ন্যাজাল বোন ধর আছে, ন্যাজাল মিউকোসা রয়েছে,
সো আমরা বেসিক্যালি কি করি, স্যাকে একটা ওপেনিং করি, ন্যাজাল মিউকোসায় একটা ওপেনিং করি, ঠিক আছে? এই দুটো ওপেনিং আমরা সেলাই করে দিই, সুচার করে দিই, এবং এটা ওপেন করে কোথায়, মিডল মিয়েটাস। সো বেসিক্যালি উই আর ক্রিয়েটিং আ বাইপাস ফর দ্য ল্যাক্রিমাল ফ্লুইড টু ড্রেন। যে স্যাক থেকে এখানে যেতে পারছে না, তো ঠিক আছে, স্যাকের গা কেটে আমরা এখানে একটা ফ্ল্যাপ করলাম, ন্যাজাল বোন ভেঙে, ল্যাক্রিমাল বোন মানে মিডিয়াল বলে যাতে হাড় আছে সেইগুলো ভেঙে আমরা ন্যাজাল মিউকোসাটাকে এক্সপোজ করে ন্যাজাল মিউকোসার সাথে ফ্ল্যাপ কেটে দুটোকে সেলাই করে দিয়ে এটা মিডল মিয়েটাসে ওপেন করাচ্ছি। দ্যাট ইজ ড্যাক্রিওসিস্টোরাইনোস্টোমি। We are creating opening in lacrimal sac, we are creating an opening in nasal mucosa, we are joining them to open into middle meatus in spite of inferior meatus যেখানে ব্লকেজটা ছিল, ঠিক আছে? সো ডিসিআর এর অনেক ভাবে আমরা করা যায়। একটা হয় তোর এক্সটার্নাল ডিসিআর, ঠিক আছে, এখানে নেই মনে হয়, বলে দিচ্ছি। একটা হয় হচ্ছে এক্সটার্নাল ডিসিআর। এক্সটার্নাল ডিসিআর মানে হচ্ছে আমরা যেটা স্কিন কেটে করছি, বাইরে থেকে স্কিন কাটছি, লেয়ার্স গুলো সেপারেট করতে করতে উই আর রিচিং স্যাক, উই আর রিচিং দ্য বোন, দেন উই আর ডুইং দিস। আর একটা হয় এন্ডোন্যাজাল ডিসিআর, যেটা ইএনটি করে, মানে নাক থেকে এই এক্সটার্নালে কি হচ্ছে, আমরা আগে স্যাক পাচ্ছি দেন ন্যাজাল বোন পাচ্ছি। আর এন্ডোন্যাজাল ডিসিআর এ উল্টো দিক দিয়ে যায়, ওরা আগে ন্যাজাল বোন পায়, ন্যাজাল মিউকোসা পায়, তারপর স্যাক পায়, ওরা এই ডিরেকশনে যায়, ঠিক আছে? আর যদি ক্যানালিকিউলাই ব্লক থাকে, এই যে নামটা মনে রাখবি, ইন কেস অফ ক্যানালিকিউলার ব্লক কনজাংটিভা ড্যাক্রোসিস্টো মানে কনজাংটিভা দিয়ে আমরা ক্যানালিকিউলাসে স্টেন বসাচ্ছি, তখন শুধু ডিসিআর করে লাভ হবে না, কারণ ব্লকটা আরো আগে ক্যানালিকিউলাসে, তখন কনজাংটিভা দিয়ে আমরা একটা পাংটা দিয়ে ক্যানালিকুলাসে স্টেন্ট বসিয়ে দিই, দ্যাট ইজ কনজাংটিভা ড্যাক্রোসিস্টোরাইনোস্টোমি। সো আমি কি বললাম, ডিসিআর ইজ শুড বি দ্য কনভেনশনাল চয়েস অলওয়েজ, যে ডিসিআরই করা উচিত, ডিসিটি করা উচিত না। সো ডিসিটি আমরা কখন করব, ইন্ডিকেশনস অফ ডিসিটি, মানে স্যাকটাকে বাদ দিয়ে দিচ্ছি, সো ডিসিটি আমরা কখন করব? দেখ লজিক্যালি ভাব, যদি আজকে আমি কি বললাম, স্যাক আর ন্যাজাল মিউকোসাকে আমরা জয়েন করছি, যদি আজকে স্যাকটাই প্রবলেম থাকে তাহলে কি আমি ডিসিআর করতে পারবো? আজকে ধর স্যাকের টিউমার আছে, স্যাকের কোনো টিবি হয়েছে, স্যাকের কোনো গ্রানুলোমাটাস ডিজিজ আছে, স্যাকটা ডিফেক্টিভ, সেই ক্ষেত্রে ল্যাক্রিমাল স্যাকটাকে কি প্রিজার্ভ করে রাখার কোনো মানে আছে? নেই তো, সেক্ষেত্রে স্যাকটাকে বাদ দিয়ে দেবো আমরা। তাহলে ইন্ডিকেশনস অফ ডিসিটি কি? এক নম্বর হচ্ছে এনি ডিজিজ অফ স্যাক, লাইক এনি টিউমার, এনি টিবি, সিফিলিস অর গ্রানুলোমাটাস ডিজিজ, বা ফাইব্রোটিক হয়ে গেছে স্যাকটা, শ্রাঙ্কেন হয়ে গেছে স্যাকটা, একটা শ্রাঙ্কেন হয়ে গেছে তার ফ্ল্যাপ কাটতে পারবি না, ফাইব্রোসিস এইটুকু শ্রাঙ্কেন হয়ে গেছে, ঠিক আছে? সো যেটা এখানে বলছে টিবি, সিফিলিস, লেপ্রোসি, ইনফেকশন, ফাইব্রোস্যাক, টিউমার, এইগুলো। আরেকটা কি কারণ, খুব ইয়াং বা খুব ওল্ড। কি হয়, খুব ইয়াং তো বললাম 4 বছর ওয়েট করি আমরা কনজেনিটালে, অ্যান্ড খুব ওল্ড হলে কি হয়, বোনস আর ভেরি ফ্র্যাজাইল, ঠিক আছে, বোনস ভাঙা বল, ব্লিডিং চান্স বেশি হয়ে যায়, এগুলো প্রবলেম আছে। সো হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ডিসিটি? ইন্ডিকেশনস এর মধ্যে 3টে ভাগ করবি। একটা বলবি কিছু সিস্টেমিক কারণ থাকতে পারে, কিছু ল্যাক্রিমাল স্যাকের প্রবলেম থাকতে পারে। ল্যাক্রিমাল স্যাকের সাথে কাকে আমি জুড়ছি? ন্যাজাল মিউকোসাকে, মানে যদি কিছু ন্যাজাল মিউকোসার প্রবলেম থাকে তাহলেও। তো সিস্টেমিক প্রবলেম যেটা বললাম, একটা এজ, টু ওল্ড বা টু ইয়াং। যদি এখন কারোর খুব ব্লিডিং একটা ডায়াথেসিস থাকে, ধরো ব্লিডিং ডিসঅর্ডার থাকে, কারণ ইন ডিসিআর ইট ইনভলভস আ লট অফ ব্লাড লস, কারণ আমি নাকের হাড় ভাঙছি, এখানে আমাকে বোনটা ভেঙে তো ন্যাজাল মিউকোসা পাবো, ন্যাজাল মিউকোসা আমি আগে পেয়ে যাবো না, আই হ্যাভ টু ব্রেক দ্য বোন ওভার হিয়ার, দেন আই উইল অ্যাক্সেস টু ন্যাজাল মিউকোসা। সো এখানে লট অফ ব্লিডিং হয়, তো সেই জন্য যেখানে যদি ব্লিডিং কারো ডিসঅর্ডার থাকে, প্রেফারেবলি রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, প্রেফারেবলি আই শুড ডু ডিসিটি, ঠিক আছে? আর স্যাকের প্রবলেম যেগুলো বললাম, যে ফাইব্রোসিস হয়েছে, টিউমার আছে, টিবি, সিফিলিস হয়েছে, আর ন্যাজাল মিউকোসা, যদি এখন ন্যাজাল মিউকোসায় কারোর ধর অ্যাট্রফিক রাইনাইটিস হয়ে গেছে, মানে ন্যাজাল মিউকোসাটাই অ্যাট্রফিড হয়ে গেছে, সেই ক্ষেত্রেও তো ফ্ল্যাপ কাটতে পারবো না, ঠিক আছে? সো দিস আর দ্য ইন্ডিকেশনস অফ ডিসিটি অ্যান্ড দিস আর দ্য কন্ট্রা ইন্ডিকেশনস অফ ডিসিআর, ঠিক আছে? আলাদা করে মনে রাখার দরকার নেই।
ইন্ডিকেশনস অফ ডিসিটি আর দ্য কন্ট্রাইন্ডিকেশনস অফ ডিসিআর। ঠিক আছে, ডিসিটি ডিসিআর এর আমরা এসডিডি যখন হবে ওখানে ডিটেলসে সার্জারি গুলো বলবো, এখন বলবো না। এখন বেসিক মেকানিজমটা বুঝেছিস ডিসিটি ডিসিআর এর। ডিসিআর যখন করব আমরা তার আগে কিছু প্রি অফ প্রিপারেশন নিই, ন্যাজাল মিউকোসাকে প্রিপেয়ার করা হয়, ঠিক আছে, কারণ ডিকনজেস্ট করা হয়, ন্যাজাল প্যাক দেওয়া হয়, বোথ ইন এন্ডোন্যাজাল অ্যান্ড এক্সটার্নাল অলসো। সেগুলো আমরা যখন সার্জারিটা পড়বো ডিটেলসে তখন আমরা সেটা জানবো, ঠিক আছে, এসডিডিতে আমরা ডিসকাস করবো। তাহলে ম্যানেজমেন্ট যদি তোদের বলে ইনভেস্টিগেশন বলতে হবে, ঠিক আছে, ডিসিআর এর কিন্তু স্টেপস জানতে হবে, ডিসিআর এর স্টেপস লিখতে দেয় থিওরিতে, আছেও বোঝে তোদের, ঠিক আছে। সো ডিসিআর এর স্টেপস কি, বেসিক মেকানিজমটা কি, আচ্ছা ডিসিআর এর কমপ্লিকেশন কি হতে পারে, কি কি কমপ্লিকেশন হতে পারে ডিসিআর এর? হ্যাঁ, একটা হতে পারে এক্সেসিভ ব্লিডিং হলো, ঠিক আছে, আর কি ফেলিওর আবার হলো, মানে আমি ফ্ল্যাপটা জুড়ে দিয়েছিলাম বাট কোনো কারণে ওটা পেটেন্ট থাকলো না, আগেন ফেল করলো, ঠিক আছে, অ্যান্ড ইনফেকশনস, এগুলো কমপ্লিকেশনস এর মধ্যে রয়েছে, ঠিক আছে, ক্লিয়ার?